হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন অফ রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটি হলো টেন্স। হোয়াট ইজ টেন্স অ্যাকচুয়ালি? টেন্স, উই ইউজ টেন্স টু ডিসক্রাইব দ্য টাইম অফ অ্যান অ্যাকশন হোয়েন দ্য অ্যাকশন ইজ টেকেন প্লেস। ঠিক আছে, তো দেখো এখানে বলা হয়েছে টেন্স ডিনোটস দ্য টাইম অফ এ ভার্ব স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাকশন। মানে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ঠিক আছে, দ্য ওয়ার্ড টেন্স কামস ফ্রম দ্য ল্যাটিন টেম্পাস। ঠিক আছে, ল্যাটিন টেম্পাস, এই যে শব্দটা রয়েছে টেন্স, এটি একটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ হলো টাইম বা সময়। বোঝা গেল? সো ইন দিস ভিডিও আই এম গোয়িং টু গিভ ইউ আ ব্রিফ ডিসক্রিপশন অফ অল দ্য 12 টেন্সেস। ওকে, আমি আশা করছি তোমরা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই 12 প্রকার টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। দেখো ইংরেজিতে টেন্স প্রধানত 3 প্রকার। কি রয়েছে? প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স মানে হলো বর্তমানকাল। তারপরে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে হলো অতীতকাল, এবং ফিউচার টেন্স মানে হলো ভবিষ্যৎকাল। বুঝতে পারলে? তো এরপর আমরা এক এক করে এই 3 প্রকার টেন্স সম্পর্কে জানব। দেখো প্রথমেই রয়েছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সটা কি সেটা আমরা আগে জেনে নিই। বলা হয়েছে এখানে বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে বা হচ্ছে, এইরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে, বুঝতে পারলে? এক্সাম্পলটা দেখো তাহলে আর একটু বুঝতে পারবে। দেখো এক্সাম্পলটা বলা হয়েছে কি, আই গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যাই। ঠিক আছে, মানে কাজটা হচ্ছে বা হয়। ঠিক আছে, তো এইরকম যদি বোঝায় তাহলে সেটা হলো প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। তো এইখানে দেখো প্রেজেন্ট টেন্সে মনে রাখবে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তাই তো? আমরা জানি যে ভার্বের 3টা ফর্ম রয়েছে। একটা হলো প্রেজেন্ট ফর্ম, যেটাকে ফার্স্ট ফর্ম বা V1 বলা হয়। আরেকটা হলো পাস্ট ফর্ম, যেটা সেকেন্ড ফর্ম বলে বা V2 ফর্ম, এবং আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে ভার্বের 3 নম্বর ফর্ম বলে। বুঝতে পারলে? তো এই হলো V1, V2 এবং V3, যেটাকে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম বলা হয়। ঠিক একই রকমভাবে যদি এখানে লক্ষ্য করো যে গোটা রয়েছে, এখানে গোটা হলো ভার্বের 1 নম্বর ফর্ম। ঠিক আছে, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। বোঝা গেল? তো গো যদি সেকেন্ড ফর্ম বলি বা পাস্ট ফর্ম বলি, সেটা কি হয়ে যাবে? সেটা হলো ওয়েন্ট, WENT, ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে গন। একই রকমভাবে ইট, এট, ইটেন, রান, র্যান, রান, এইরকমভাবে হয়ে থাকে। বুঝতে পারলে? চলো পরেরটা দেখি। দেখো পরে রয়েছে বি নাম্বার বলা রয়েছে যে পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা কি আমরা সেটা জেনে নিই। অতীতকাল, পাস্ট মানে কি? অতীতকাল, তাই তো? অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে বোঝাতে ভার্বের পাস্ট টেন্স হয়। মানে কাজটা, যে কোনো একটা কাজ সেটা অতীতকালে অলরেডি ঘটে গেছে বা হয়ে গেছে, এইরকম বোঝালে ভার্বের কি হয়? পাস্ট টেন্স হয়। এক্সাম্পলটা দেখো, বলা হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, মানে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তো এখানে দেখো, এখানে যে ওয়েন্ট রয়েছে এটা হলো ভার্বের 2 নম্বর ফর্ম। ঠিক আছে, ওয়েন্ট মানে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। বুঝতে পারলে? দেখো পরে রয়েছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে কি? ভবিষ্যৎকাল, তাই তো? মানে ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে ভার্বের ফিউচার টেন্স হয়। মানে কাজটা হয়নি এখনো, মানে কাজটা হবে, সেটা কখন হবে? ভবিষ্যতে হবে, ফিউচারে হবে। তো এইরকম বোঝাতে ফিউচার টেন্স বেসিক্যালি ব্যবহার করা হয়। এক্সাম্পল বলা হয়েছে আই শ্যাল গো টু স্কুল টুমোরো, মানে আমি আগামীকাল স্কুলে যাব। আশা করি বুঝতে পারলে তোমরা এই 3 প্রকার টেন্স সম্পর্কে। এই টেন্সগুলির প্রত্যেকটিকে আবার 4 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো দেখো এখানে রয়েছে, আমি একটা চার্টের মাধ্যমে তোমাদের বিষয়টা বোঝাচ্ছি। তো দেখো প্রথমে রয়েছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সটা কীভাবে ভাগ হয়? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো পরটা হচ্ছে পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই রকমভাবে ফিউচারের ক্ষেত্রেও হয়ে থাকে। বোঝা গেল? এরপর আমরা এক এক করে এই সমস্ত টেন্সগুলো দেখব। ঠিক আছে, একটা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করব টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। বুঝতে পারলে? তো দেখো প্রথমে রয়েছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যাকে সিম্পল প্রেজেন্টও বলা হয়। তো এই সিম্পল প্রেজেন্ট কাকে বলে সেটা আমরা আগে দেখিনি। তো দেখো এখানে বলা হয়েছে অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম অর হ্যাবিচুয়াল ট্রুথ অর ইটার্নাল ট্রুথ, মানে
কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা সেটা অভ্যাসগত সত্য বা সেটা কি চিরসত্য এরকম যদি বোঝায় তাহলে সেটা হয়ে যায় সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বোঝা গেল? তো এখানে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। বোঝা গেল? তো এরপর আমরা কিছু স্ট্রাকচারস দেখব এবং পরবর্তীতে এক্সাম্পল করব। বুঝতে পারলে? তো দেখো স্ট্রাকচারে দেখো বলা হয়েছে কি সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম এবং এস বা ইএস প্লাস অবজেক্ট। ঠিক আছে, মানে সেন্টেন্সটা যদি কি বললাম যে এই যে টেন্সটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা কি হয় মানে সাবজেক্টের পরেই মূল ভাব চলে আসে। ঠিক আছে, দেখো রয়েছে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। এখন যদি এই যে সাবজেক্টটা রয়েছে সেটা যদি মানে সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ঠিক আছে, তো কীরকম বিষয়টা সেটা আমরা যখন এক্সাম্পল করব তখন বিষয়টা পুরোপুরি আমরা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচারটা রয়েছে এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কার্যকরী। ঠিক আছে, এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কার্যকরী। মানে যদি বলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যে হয় তো সেটা কীরকমভাবে হয় এটা এইরকম স্ট্রাকচার অনুযায়ী কাজ করে। ঠিক আছে, এখন দেখো যদি সেন্টেন্সটা নেগেটিভ সেন্স দেয়, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি নেগেটিভ সেন্স দেয় সেন্টেন্সটা তাহলে যে স্ট্রাকচার অনুযায়ী ফলো করে সেটা হলো সাবজেক্ট তারপরে হচ্ছে ডু নট বা ডাজ নট। এটা এখানে বসবে ডু নট বা ডাজ নট। ঠিক আছে, এই দুটো বিষয় এখানে হয়। তারপর যা রয়েছে তাই ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। বোঝা গেল? যখনই মানে সেন্টেন্সটা নেগেটিভ মানে সেন্স দেবে তখনই সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসে। ঠিক আছে, সমস্ত ক্ষেত্রে আমরা দেখব ডু নট বা ডাজ নট বসে, তারপর যা রয়েছে তাই ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। বোঝা গেল? এই হলো এখানকার বিষয়। এখন যদি সেন্টেন্সটা আমাদের ইন্টারোগেটিভ সেন্স দেয় মানে যদি প্রশ্নবোধক বিষয়টা হয় তাহলে কি হয় এই যে আমাদের রয়েছে ডু নট বা ডাজ নট বা ডু বা ডাজ এই যে অ্যাক্সিলারি ভার্ব রয়েছে সেটা কি হয় সেটা সবার প্রথমে এসে গিয়ে বসে। তো দেখো এখানে সবার প্রথমে এসে বসেছে বলছে ডু 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 বা ডাজ, তারপরে রয়েছে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এরকমভাবে হতে পারে বা ডু বা ডাসটা সব প্রথমে বসলো তারপর সাবজেক্ট তারপর নটটা সাবজেক্টের পরে গিয়ে বসলো, এরকমভাবে হতে পারে। তারপর যা রয়েছে তাই ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এইরকমভাবে আমাদের বিষয়টা হয়ে থাকে। বোঝা গেল? তো এরপর আমরা কিছু এক্সাম্পলস দেখব তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো প্রথম এক্সাম্পলটা দেখো লক্ষ্য করো বলা হয়েছে কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, এই যে সানটা রয়েছে সানটা হলো এখানে সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এই সাবজেক্টের সিঙ্গুলার নাম্বার সান, তো সানটা যেহেতু সিঙ্গুলার তাই দেখো ভার্বের পরে এটা এস যুক্ত হয়েছে। ঠিক আছে, তার বলছে ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে ওঠে। বোঝা গেল? তো এই হলো এখানকার মূল একটা বিষয়, বোঝার বিষয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে এই যে রয়েছে এই এক্সাম্পলগুলো এটা হলো অ্যাফার্মেটিভ মানে সেন্টেন্সের এক্সাম্পল। দেখো রয়েছে আই গো মানে সাবজেক্টের পরে মূল ভাব চলে আসছে। ঠিক আছে, আই গো মানে আমি যাই। আই রাইট, হি গোস। ঠিক আছে, এই দেখো এখানে হি রয়েছে, হিটা কি হিটা হলো এখানে সিঙ্গুলার, তাই তো তাই দেখো ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। বোঝা গেল? এটাই হলো মূল বিষয়। তো আরও কিছু দেখবো আমরা। দেখো যদি সাবজেক্টটা শুরু হয় মনে করো সাবজেক্টটা শুরু হয়েছে আচ্ছা হি দিয়ে। ঠিক আছে, হি, তারপরে মনে করো শি, তারপরে ইট, হি শি ইট, তারপরে মনে করো যে কোনো নাম বোঝাচ্ছে। ঠিক আছে, এগুলো সব কি এগুলো সব হলো সিঙ্গুলার নাম্বার। তো এগুলো যখন শুরু হবে সাবজেক্টের ক্ষেত্রে তখন ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত হবে। তো এটাই হচ্ছে মূল এখানে আমাদের বোঝার একটা ক্রিটিক্যাল বিষয় বলতে পারি। ঠিক আছে, তো এটাই হলো বিষয় এখানে বোঝার ক্ষেত্রে। এখন দেখো সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় মানে মানে যদি আমাদের যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা বললাম সেটা যদি নেগেটিভ মানে আমাদের সেন্স দেয় তাহলে কি হবে তাহলে কিচ্ছু না ভার্বের পরে ডু নট বা ডাজ নট যুক্ত হবে। দেখো এই দেখো মানে সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট যুক্ত হয়েছে। ঠিক আছে, সাবজেক্টের পরে এই যে আইটা এখানে সাবজেক্ট, তারপরে দেখো ডু নট যুক্ত হয়েছে, তার ভার্ব রয়েছে, ভার্বের 1 নম্বর ফর্ম। বোঝা গেল? ঠিক একই রকমভাবে পরেরটা দেখো, এটা হলো মানে যখন প্রশ্ন চিহ্ন করবে। ঠিক আছে, মানে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্স দিবে। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তো আমাদের এরকমভাবে হয়ে থাকে। কী হয় এই যে রয়েছে ডু বা ডাজ এই যে অ্যাক্সিলারি ভার্বটা রয়েছে সেটা কি হয় সেটা সবার প্রথমে এসে গিয়ে বসে এবং তারপর সাবজেক্টটা আমাদের হয়। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম এক্সাম্পলটা দেখো বলা আছে ডু আই রাইট। ঠিক আছে, ডু আই রাইট এই যে ডুটা সব প্রথমে এসে বসছে এবং সবার শেষে একটা এবার একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তো এইভাবে মূলত এই বিষয়গুলো হয়ে থাকে। আশা করি একটা ক্লিয়ার একটা কনসেপ্ট তোমাদের মধ্যে আমি দিতে পারলাম। তো এরপরে দেখো এরপরে কি রয়েছে
পরে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটাকে মানে প্রেজেন্ট প্রোগ্রেসিভও বলা হয়। তো কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে অ্যান অ্যাকশন ইজ কন্টিনিউড অর গোয়িং টু বি কন্টিনিউড ইন নিয়ার ফিউচার। মানে আগে এক্সাম্পলটা ভালো করে বোঝো যে এক্সাম্পলটা আমাদের কি মানে বলেছে, মানে বর্তমানে কোনো কাজ মনে করো শুরু হয়েছে, সেটা ভবিষ্যতেও চলবে, এইরকম যদি মানে বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বুঝতে পারলাম? মানে কোনো কাজ মনে করো বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলবে, এইরকম যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, এই হলো মূল এখানে মানে একটা বোঝার বিষয়। তো পরে দেখো কি রয়েছে, পরে দেখো স্ট্রাকচার রয়েছে, বলা হয়েছে সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই যে কন্টিনিউয়াস রয়েছে, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে ওয়াস ওয়ার, মানে যদি সেটা পাস্টে হয় তাহলে সেটা ওয়াস ওয়ার হয়, এবং যদি যেটা প্রেজেন্টে হয় তাহলে অ্যামিসারের মধ্যে কিছু একটা বসবে, তাই তো? তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিসার, এখানেও ভার্বের এক নাম্বার ফর্ম হবে এবং ভার্বের সাথে আইএনজি যুগ হবে। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই হলো এখানে মূল বিষয়। এই প্রথম যে স্ট্রাকচার রয়েছে এটা অ্যাফার্মেটিভ অনুযায়ী কাজ করবে, মানে হ্যাঁবাচক বাক্য। এখন যদি নাবাচক বাক্য বলে তাহলে কি হবে, ওই একই রকম। ঠিক আছে, এই সাবজেক্ট প্লাস অ্যামিজার, অ্যামিজার পর নট বসবে, বাদ বাকিটা দেখো একই রকম রয়েছে। ঠিক আছে, এখন যদি সেন্টেন্সটা আমাদের মানে কোশ্চেন করে বা ইন্টারোগেটিভ সেন্স হয় তাহলে কি হবে, আবার কি হবে, ওই আমরা যেটা বললাম এই যে ভার্বটা রয়েছে, যে অ্যাক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটা রয়েছে, আমরা এর আগের ভিডিওতে আলোচনা করে এসেছি, তাই তো? এই যে হেল্পিং ভার্ব রয়েছে বা অ্যাক্সিলারি ভার্ব রয়েছে, এটা সব প্রথমে এসে গিয়ে বসবে, দেখো সব প্রথমে এসে বসছে, হ্যাঁ কি না, তাই তো? তারপর আবার একই রকম রয়েছে। এখন যদি সেন্টেন্সটাতে আমরা নট বসাই তো নটটা কোথায় বসবে, এই সাবজেক্টের পরে গিয়ে নটটা বসবে। তো অ্যামিসার প্লাস সাবজেক্ট প্লাস নট ভার্বের এক নাম্বার ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল বিষয়, এর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, তো এরপর আমরা কিছু এক্সাম্পল দেখব। দেখো প্রথম এক্সাম্পলটা কি বলছে, বলছে শি ইজ রিডিং এ বুক। ঠিক আছে, শি ইজ রিডিং এ বুক। তো ভালো করে লক্ষ্য করো, মানে এক্সাম্পলটাতে বলছে কি সে বই পড়ছে। ঠিক আছে, সে বই পড়ছে, তাই তো? সিটা কি, সিটা হলো মানে আমাদের এই বাক্যের সাবজেক্ট, তাই তো? আমাদের এই বাক্যের সাবজেক্ট, এবং ইজটা হলো হেল্পিং ভার্ব, যেটা অ্যামিজার, যেটার মধ্যে কিছু একটা বসছে, এখানে ইজটা বসছে। রিডিং রয়েছে, রিডিংটা কি রয়েছে, ভার্বের এক নাম্বার ফর্ম প্লাস তার সাথে আইএনজি এবং এ বুক অবজেক্ট। বোঝা গেল? এইটাই হলো এখানকার একটা মূল বিষয়। তারপর বলছে দে আর নট রাইটিং। দেখো দে আর নট রাইটিং, এটা কী করছে, এটা নেগেটিভ সেন্স দিচ্ছে, তাই তো? এই নট বসেছে, আর এর পরে আর নট, ঠিক আছে, ইজ নট, এইভাবে মূলত বিষয়গুলো হয়। তারপরে দেখো এটা হচ্ছে মানে এটা প্রশ্ন চিহ্ন বা ইন্টারোগেটিভ সেন্স দিচ্ছে, কোশ্চেন করছে। তাই দেখো এই যে আমাদের রয়েছে মানে যে বি ভার্বটা, এই যে বি ভার্বটা সব প্রথমে এসে গিয়ে বসছে, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে পরবর্তীতে আসি। দেখো পরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি আমরা আগে সেটা বুঝে নিই, পরিষ্কারভাবে বুঝে নিই। বলা হয়েছে দেখো হোয়েন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাট ইটস এফেক্ট লাস্ট। ঠিক আছে, মানে কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমানেও আছে। ঠিক আছে, মনে করো একটা কাজ সেটা অলরেডি কমপ্লিট কিন্তু তার যে ফলটা রয়েছে সেটা এখনও রয়ে গেছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা কি হয়ে যায়, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বোঝাতে পারলাম? এরপর দেখো স্ট্রাকচার কী রয়েছে, মনে রাখবে যে পারফেক্ট টেন্স বললেই সেটা কি, সেটা আমাদের কী হয়ে যাবে, সেখানে হ্যাজ হ্যাভ এবং এই সমস্ত বিষয়গুলো আসে, তাই তো? হ্যাজ হ্যাভ, তাই তো? তো দেখো রয়েছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, হ্যাজ হ্যাভ হলে ভার্বের 3 নম্বর ফর্ম চলে আসবে। তো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, এটা হলো অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্য হতে পারে। এবার যদি নেগেটিভ বলে তাহলে কী হবে, ওই একই রকম সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, ওই হ্যাজ হ্যাভ পর শুধু নটটা যুক্ত হবে, বাদবাকি দেখো একই রকম রয়েছে। এখন যদি মানে কোশ্চেন চিহ্ন হয় বা প্রশ্ন চিহ্ন করে তাহলে কী হবে, ওই আবার একই রকম, শুধু এই যে ভার্বটা রয়েছে, ঠিক আছে, হি অ্যাজ এ হ্যাজ অ্যাজ এ হ্যাভ, এই যে হেল্পিং ভার্বগুলো সেগুলো সবার প্রথমে এসে গিয়ে বসবে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো একই রকম প্রত্যেকটা টেন্সেরই একই রকম স্ট্রাকচার অনুযায়ী ফলো করবে। ঠিক আছে, শুধু যদি বলে যে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্য তাহলে কী হবে, ওই সেম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব বসবে, এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা সিম্পল হয় তাহলে ভার্বের এক নম্বর ফর্ম হবে প্লাস অবজেক্ট, তাই তো? এবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়
ওই একই রকম সাবজেক্ট প্লাস কন্টিনিউয়াস যেহেতু বলছে তাহলে বি ভার্ব বসবে, অ্যাম ইজ আর এর মধ্যে কিছু একটা বসবে যেহেতু প্রেজেন্টে রয়েছে, তাই তো। তারপর ভার্বের এক নাম্বার ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স একই রকম হবে, সাবজেক্ট যেহেতু পারফেক্ট বলছে তাহলে হ্যাজ হ্যাভ কিছু একটা বসবে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, এবং পারফেক্ট হলে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, একই রকম বিষয়। তো দেখো প্রশ্ন চিহ্ন যেহেতু করছে তাহলে হ্যাজ হ্যাভ রয়েছে বা হ্যাজ হ্যাভ নটও বসাতে পারি এখানে আমরা, তারপর সাবজেক্ট ভার্বের 3 নাম্বার ফর্ম আর অবজেক্ট, ঠিক আছে, বোঝা গেল। তো এরপর আমরা কিছু এক্সাম্পল লক্ষ্য করব। তো দেখো বলা হয়েছে কি উই হ্যাভ রিচড দ্য মুন, ঠিক আছে, উই হ্যাভ রিচড দ্য মুন। তো বলছে দেখো উইটা হলো এখানকার হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে একটা বি ভার্ব, এখানে হ্যাভ বসেছে, রিচ রয়েছে ভার্বের 3 নাম্বার ফর্ম, দ্য মুন অবজেক্ট, ক্লিয়ার। তারপর দেখো এই যে নেগেটিভ সেন্স দিচ্ছে এই সেন্টেন্সটাতে, বলছে দে হ্যাভ নট রিটেন, ঠিক আছে, দে হ্যাভ নট রিটেন, এই দেখো হ্যাভের পরে নট বসানো হয়েছে এখানে, ঠিক আছে, হ্যাভের পর নট বসানো হয়েছে। এবং যদি মানে কোশ্চেন করে তাহলে মানে প্রশ্ন চিহ্ন হয় তাহলে কি হবে, এই যে রয়েছে হ্যাজ হ্যাভ হ্যাভ, এই সমস্ত বিষয়টা আমাদের হেল্পিং ভার্ব সব প্রথমে এসে গিয়ে বসছে, তারপরে রয়েছে সাবজেক্ট, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। আশা করি বুঝতে পারলে। দেখো পরে রয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আমরা সেটাকে জেনে নিই। বলা হচ্ছে অ্যান অ্যাকশন হুইচ বিগান অ্যাট সাম টাইম ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউড, মানে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে এখনও একই রকমভাবে চলছে, ঠিক আছে। মনে করো কোনো একটা কাজ সেটা শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, এরকম যদি বোঝায় তাহলে কি হয়, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বোঝা গেল। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওই আমাদের যেটা আমরা শিখে আসলাম আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একই রকম, শুধু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছে তাই এখানে আমরা হ্যাজ হ্যাভের পরে একটা বিন যুক্ত করব, আর কিচ্ছু না, ঠিক আছে। তো দেখো স্ট্রাকচার দেখো রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, এই দেখো বললাম যেটা হ্যাজ হ্যাভের পরে বিন যুক্ত হয়েছে, ভার্বের এক নাম্বার ফর্ম, তারপর আইএনজি রয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে দেখো সাবজেক্ট হ্যাজ হ্যাভ, তারপর নট যুক্ত হয়েছে যেহেতু এটা নেগেটিভ সেন্স দিচ্ছে, তারপর বিন রয়েছে, তারপর ভার্বের এক নাম্বার ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক একই রকম যদি মানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে, এই যে হ্যাজ হ্যাভ যে হেল্পিং ভার্বগুলো সে সবার প্রথমে এসে গিয়ে বসছে, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপর ভার্বের এক নম্বর, তারপর আইন যুক্ত হয়েছে, তারপর অবজেক্ট, ঠিক আছে। সেটা আমরা আরেকভাবে করতে পারি যে হ্যাজ হ্যাভটা প্রথমে লিখলাম, তারপরে সাবজেক্ট, তারপর নটটা এখানে যুক্ত করলাম, ঠিক আছে, বোঝা গেল। তারপরে বিন, ভার্বের এক নম্বর ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। তো এইরকমভাবে বিষয়গুলো হয়। দেখো এক্সাম্পলটা কি বলা হয়েছে, প্রথম এক্সাম্পলটা লক্ষ্য করো, বলেছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, ঠিক আছে, 3 দিন ধরে বা 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তো সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো। তো আমরা স্ট্রাকচার কি পড়ে আসলাম, আমরা যদি স্ট্রাকচারের কথা বলি কি পড়ে আসলাম, যে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভের মধ্যে কিছু একটা বসবে, তারপরে বিন আসবে, তার ভার্বের সাথে আইএনজি আসবে এবং অবজেক্ট হবে, তাই তো, এমনটা আমরা দেখলাম। কিন্তু এখানে যদি এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা এক্সাম্পলই দেখো ফর বা সিন্স আছে। তো কেন আছে, এটা একমাত্র আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই বেশি বেশি করে লক্ষ্য করবো, যে ফর এবং সিন্সের যে ব্যবহারটা। তো এই যে সেন্টেন্সটা মানে এক্সাম্পলে যাওয়ার আগে আমরা ফর আর সিন্সের বিষয়টা বুঝে নিই একটু সুন্দর করে। তো এখানে দেখো লেখা রয়েছে, আমি লিখে রেখেছি ফর আর সিন্স। তো ফর কোন পরিপ্রেক্ষিতে বসে এবং সিন্স কিভাবে বসে, এই বিষয়টা আমাদের ধারণাটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো আমি একদম যতটা সহজ করে বলা যায় একদম খুব সহজ করেই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবে। এবং যখন তোমরা এই সমস্ত বিষয়গুলো দেখছো একটা হাতে খাতা পেন অবশ্যই রাখবে, ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নেবে, কারণ এই সমস্ত বিষয়গুলো খুবই একটা ভাইটাল জায়গা, এগুলো বুঝলেই মনে করো টেন্সের সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝে ফেলেছো, ঠিক আছে। তো প্রত্যেকটা বিষয় খুব মনোযোগ সহকারে আমি বলবো তোমরা জানবে, বিষয়গুলো দেখবে এবং শেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো প্রথমে ফরের ব্যবহারে আসি। তো ফরটা দেখো, ফরটা বেসিক্যালি যখন পিরিয়ড অফ টাইম বলে, ঠিক আছে, মানে পিরিয়ড অফ টাইম মানে বিষয়টা কীরকম, সময়কাল নির্দিষ্ট করছে, মানে সময়কাল বলছে, নির্দিষ্ট করে বলছে না যে কোন সময়, কিন্তু সময়কাল বলছে। যেমন মনে করো প্রথম সেন্টেন্সে লক্ষ্য করো যে বলছে এই যে ফর রয়েছে, ফরের পর দেখো 3 days রয়েছে, ঠিক আছে, এই যে ফর এই সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। ফর 3 days, ফর বললো যে মানে 5 years, ফর বললো যে 6 days, ফর 3 days, ঠিক আছে, বললো যে লাস্ট 2 years, লাস্ট 2 month, লাস্ট 3 week বা 2 week, এই সমস্ত ক্ষেত্রে বেসিক্যালি ফরটা ব্যবহার করা হয়।
বুঝতে পারলে? বেশিরভাগ দেখবে ফরের ব্যবহারটা খুব বেশি হয়ে থাকে, ঠিক আছে? সিন্সের ব্যবহারটা কম হয়, কিন্তু সিন্সের ব্যবহারটা কীভাবে হয় আমরা একদম নির্দিষ্টভাবে বলতে পারি। তো সিন্সটা কি হয়, ফরটা বললাম পিরিয়ড অফ টাইম, এবং সিন্সটা কি হয় পয়েন্ট অফ টাইম, মানে পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট করে আমাদের বলে দেওয়া থাকে, ঠিক আছে? নির্দিষ্ট করে সেন্টেন্সের মধ্যে আমরা পেয়ে যাব। ঠিক কীরকমভাবে বুঝতে পারবো, যদি আমরা ডেইসের কথা বলি, ডেইস কীভাবে কাউন্ট করি, দিনটা আমরা কীভাবে বলি, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, এভাবে তো বলে থাকি আমরা। তো দেখবে সিন্স যদি হয় বা সেন্টেন্স কারেকশন যদি থাকে, এরর কারেকশন সময় এই জিনিসটা কিন্তু খুব আসে। যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামে দেখো, সিজিএল হোক, সিএইচএসএল, এমটিএস, এভরিথিং এক্সামে লক্ষ্য করবে এই ফর আর সিন্স নিয়ে কিন্তু মানে বেশিরভাগ যে এরর কারেকশন রয়েছে এটা থাকে, ঠিক আছে? তো এই জায়গাটা একটা বিষয় বোঝার জায়গা, খুব ভালো করে বিষয়টা বোঝো। তো কি বললাম, সিন্স হলো পয়েন্ট অফ টাইম, ঠিক আছে? নির্দিষ্ট দিন, মাস এবং বছরের অনুযায়ী সিন্সটা বেসিক্যালি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এখানে একটা এক্সাম্পল রয়েছে, 2 নম্বর এক্সাম্পলটা দেখো, এই যে এখানে সিন্স আমি রেখেছি, ঠিক আছে? তোমাদের সুবিধার্থের জন্য আমি সিন্সটা এখানে রেখেছি, ঠিক আছে? দেখো সিন্স, এই যে সানডে লাস্ট, দেখো আমি কি বললাম, এখানে ডেজটা বলেই দেওয়া থাকবে, সানডে হোক, মনডে হোক, ঠিক আছে? এটা ডেজ বলে দিয়ে গেল। ডেট যদি হয়, মনে করো যে আজকে রয়েছে 12 তারিখ, তাহলে 12ই আগস্ট বলে দিল, বা 11ই আগস্ট, 10ই আগস্ট, 10th অক্টোবর, 10th মে, এই সমস্ত আমাদের বলে দেওয়া থাকবে, তখন আমরা সিন্সটা বেসিক্যালি ব্যবহার করব। বোঝাতে পারলাম? এবার যদি বছরের কথা আসে, তাই তো, ইয়ারে যদি বলে, তাহলে মনে করো এখানে নির্দিষ্ট করে দেওয়াই থাকবে যে 2010, 2015, 2023, এরকম নির্দিষ্ট করে দেওয়াই থাকবে, সিন্স এত, এরকমভাবে জিনিসটা হয়, ঠিক আছে? বোঝাতে পারলাম বিষয়টা? এই ছিল আমার হলো সিন্স এবং ফরের ব্যবহার। আর একটা বিষয় দেখো, এবার তো এটা তো গেল, এটা মনে করো একটা ক্যালেন্ডার হিসেবে গেল, এই সব দিন, তাই তো, ডেট, ইয়ার, মান্থ, এই সমস্ত একটা ক্যালেন্ডার অনুযায়ী গেল। এবার যদি আসে ক্লক, মনে করো একটা সেন্টেন্সে লেখা হয়েছে 7 o'clock, ঠিক আছে? তার সামনে কি বসবে, ফর বসবে না সিন্স বসবে? এখানেও কিন্তু সেটা সময় হোক, 7 o'clock বললো, 8 o'clock বা 8 AM, 7 PM, 7 AM, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই সিন্সটাকে বেশি প্রায়োরিটি দেবো এবং সিন্সটা সেখানে বসবে। বোঝাতে পারলাম? বললো যে মর্নিং, ঠিক আছে, সিন্স মর্নিং হয়, লাস্ট নাইট, সিন্স লাস্ট নাইট, অ্যাটসেট্রা হয়ে থাকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে ফর এবং সিন্সের ব্যবহারটা। এবার এক্সাম্পলে আসি, দেখো প্রথম এক্সাম্পলটা দেখো, বলছে ইট হ্যাজ বিন রেনিং ফর 3 days। তো বুঝতে পারলে তো ফর এর পরে মানে কেন কি বিষয়টা হচ্ছে, ফরটা এবং সিন্সের ব্যবহারটা। তো বলছে ইট হ্যাজ বিন রেনিং ফর 3 days, তাই তো, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে বা 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তো আমরা এই যে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটাতে কি জানলাম যে কোনো কাজ সেটা শুরু হয়েছে আগে, এখনও চলে যাচ্ছে। তো এই দেখো সেন্টেন্সটা, এক্সাম্পলটা, যে বৃষ্টি 3 দিন আগে শুরু হয়েছে এবং এখনও চলছে। বুঝতে পারলাম বিষয়টা? বৃষ্টিটা 3 দিন আগে শুরু হয়েছে এবং এখনও চলে যাচ্ছে, কন্টিনিউ, তাই তো? নেক্সট এক্সাম, 2 নম্বর এক্সাম্পলটা দেখো, বলছে ইট হ্যাজ বিন সাফারিং, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট, ঠিক আছে? মানে সে গত রবিবার থেকে জ্বরে ভুগছে। এই দেখো এখানে সিন্সটা কেন ব্যবহৃত হচ্ছে, কেন আমাদের সময়টা বলে দিয়েছে যে সানডে লাস্ট, তাই তো, রোববার থেকে সে জ্বরে ভুগছে, ঠিক আছে? মানে জ্বরটা এখনও আছে ওর, মানে জ্বরটা এখনও ওর আছে এখন, তাই তো, ফিভারটা এখনও রয়েছে। তো এটা হলো একটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। বুঝতে পারলাম? এই ছিল, মনে করো এটা ছিল তোমার হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনুযায়ী, বা যে মেইন রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। এবার যদি পরেরটা লক্ষ্য করো, পরেরটা কি রয়েছে, পরেরটা এটা রয়েছে আমাদের নেগেটিভ সেন্টেন্সে, তাই তো। দেখো কি বলছে, বলছে যে নট রয়েছে, বলছে ইট হ্যাজ নট বিন রেনিং ফর 3 days, ঠিক আছে? ইট হ্যাজ নট বিন রেনিং ফর 3 days, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে? এই হলো একটা বোঝার বিষয় এখানে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না। বোঝাতে পারলাম? এটা হলো নেগেটিভ সেন্স দিচ্ছে সেন্টেন্সটা আমাদের, তো এটা নেগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। পরেরটা দেখো, পরেরটা বলছে কি, হ্যাজ ইট বিন রেইনিং ফর 3 days। এ দেখো আমরা এই যে হেল্পিং ভার্বটাকে সবার প্রথমে বসিয়ে দিয়েছি। আমি এর আগেও বললাম যে হেল্পিং ভার্বটা যখন সেন্টেন্সের শুরুতে গিয়ে বসবে, তো তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা কোশ্চেন ইস্যু হয়ে যাবে আমাদের, তাই তো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, প্রশ্নবোধক বাক্য সেটা হয়ে যাবে। তো ঠিক বললাম যেটা, তো প্রথমে আমাদের হেল্পিং ভার্বটা বসে গেছে, মানে ওটা হলো ইন্টারোগেটিভ সেন্স দিচ্ছে, তাই তো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তো কি বলছে, ইট হ্যাজ বিন রেনিং ফর 3 days, 3 দিন ধরে কি বৃষ্টি হচ্ছে, এই যে প্রশ্ন করছে, ঠিক আছে, শেষে প্রশ্নচিহ্ন রয়েছে। এটাই হলো এখানে বোঝার বিষয়। বিষয়টা আশা করি বুঝতে পারলে। এবং পরে দেখাটা রয়েছে, বলছে দে হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 2001।
তো এই ড্যাশের মধ্যে কি বসবে, ফর না সিন্স, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এটা একটা হোমওয়ার্ক টাইপের আমি দিয়ে রাখলাম। তোমরা বিষয়টা বুঝতে পারলে কি না পারলে তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো, তোমরা কমেন্টে এটা অ্যান্সার করবে, ঠিক আছে। দেখো এরপর রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, যাকে সিম্পল পাস্টও বলা হয়। তো কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট, ঠিক আছে, বা বলতে পারি আমরা অর এ পাস্ট হ্যাবিট, মানে অতীতকালে কোনো কাজ হয়ে গেছে এমন বোঝাতে বা অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এর আগে আমরা যেটা জেনে আসলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক একই রকম এখানে ঘটনাটা। তো তিন রকমের যে টেন্স রয়েছে আমরা সেখানে একই রকম জিনিসটা দেখব, ঠিক আছে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ে এসেছিলাম যে কোনো কাজ বর্তমানে হয়ে গেছে বা যেটা চিরসত্য বা অভ্যাসগত সত্য সেটা হলো প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। আর এটা পাস্ট টেন্স মানে অতীতের কোনো কাজ যেটা কি হয়ে গেছে এমন বোঝাতে বা অতীতের কোনো অভ্যাসগত বোঝাতে সেটাকে আমরাকে পাস্ট বা সিম্পল পাস্ট ব্যবহার করে থাকি। বোঝা গেল বিষয়টা। তো এরপর দেখো স্ট্রাকচার যদি দেখি, তো কী বলা হয়েছে, দেখো প্রথমটা বলা হয়েছে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। একই রকম দেখো আমরা যখন প্রেজেন্ট টেন্স করে আসলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেখানে কী ছিল, সেখানে শুধু ছিল ভার্বের 1 নম্বর ফর্ম আর এখানে হলো ভার্বের 2 নম্বর ফর্ম। এটাই হলো ডিফারেন্স এখানকার, আর কিছু ডিফারেন্স নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা হলো যে হ্যাবাচক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও এই স্ট্রাকচার কাজ করবে। পরে হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, এর ডিড নট মাঝখানে ঢুকেছে, মানে এটা কি, এটা হলো নেগেটিভ সেন্টেন্স বা নেতিবাচক বাক্য বা নাবাচক বাক্য, তাই তো। পরেরটা রয়েছে যেহেতু এখানে ডিডটা প্রথমে এসে বসে গেছে, অ্যাক্সিলারি ভার্বটা প্রথমে বসে গেছে, তার মানে হলো এটা হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, বোঝা গেল। আর বাদ বাকি সব একই রকমভাবে রয়েছে। এই হলো একটা বোঝার বিষয়, তোমরা বিষয়টা ভালো করে লক্ষ্য করো তাহলে বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে। যে কোনো এক রকমের টেন্স আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 4টা টেন্স বুঝতে পারি তাহলে পরবর্তীগুলো দেখবে একই রকম যাচ্ছে। শুধু ডিফারেন্সটা কি সেটা আমরা আস্তে আস্তে দেখছি আর শিখে যাব। ডিফারেন্সটা কোথায় কী রয়েছে একদম সবার শেষে আমি একটা চার্ট রেখেছি, সেই চার্টটা আমি বোঝাবো, তাহলে একদম পুরো বিষয়টা একখানে রয়েছে এবং একবারে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। শুধু এটুকু মনে রাখো যে প্রেজেন্ট টেন্স হলে কি হয়, হেল্পিং ভার্ব হিসাবে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করি, তাই তো। এবং সেটা যদি কন্টিনিউয়াস হয়ে যায়, অ্যাম ইজ আরের পরে কী হবে, একটা হচ্ছে বিং ঢুকে যাবে, মানে আইএনজি ঢুকে যাবে, আইএনজি ফর্ম ঢুকে যাবে, বোঝা গেল। আবার যদি পাস্ট টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে কী হবে, ওয়াসার ঢুকে যাবে এবং ওয়াসারের সাথে আইএনজি ঢুকে যাবে। এবং যদি ফিউচার হয়ে যায় মানে হ্যাজ হ্যাভ হ্যাড, এগুলোই ঝামেলা, মানে এগুলোই বসে। দেখো এক্সাম্পলটা লক্ষ্য করো, বলা হয়েছে কি হি স্পেন্ড হিজ যে বয়হুড ইন লন্ডন, ঠিক আছে, মানে তার ছোটোবেলা লন্ডনে কেটেছিল, মানে কাজটা হয়ে গেছে, যেহেতু সে এখন বড় হয়ে গেছে, সে লন্ডন থেকে অন্য কোথাও চলে গেছে হয়তো, তাই তো। এরকম একটা বিষয়টা বোঝাচ্ছে, মানে কাজটা ঘটে গেছে, মানে কাজটা ছিল অতীতে, তাই তো। এই হলো আমাদের সিম্পল পাস্টের একটা এক্সাম্পল। পরেরটা দেখো কি বলছে, আই প্লেইড, ঠিক আছে, মানে আমি খেলছিলাম। পরেরটা বলছে আই ডিড নট প্লে, আমি খেলিনি। ডিড দে প্লে, তারা কি খেলছিল বা খেলেছে, এই ডিডটা প্রথমে বসছে, পরে প্রশ্নচিহ্ন রয়েছে, মানে এটা হলো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পারলে। দেখো পরে কি বলা রয়েছে, পরে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি এখন আমরা জানবো। এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভও বলা হয়, ঠিক আছে। তো বলা হয়েছে দেখো, হোয়েন দ্য অ্যাকশন ওয়াজ কন্টিনিউড ফর সাম টাইম ইন দ্য পাস্ট, মানে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বা কিছুক্ষণ ধরে যদি বোঝায় অতীতকালে কোনো কাজ, মনে করো অতীতকালে কোনো কাজটা, সেই কাজটা কিছুটা সময় ধরে গেছে, সেটাই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বোঝা গেল। এরপর আমরা স্ট্রাকচার দেখি। দেখো কি বলা হয়েছে, এই যে বললাম কন্টিনিউয়াস মানে ওয়াজার ঢুকে যাবে এবং আইএনজি আসবে, যেটা আমি কিছু সময় আগেই বললাম। তো দেখো এখানে কি রয়েছে, বলছে সাবজেক্ট প্লাস ওয়াজার ভার্বের 1 নম্বর ফর্ম এবং আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা হলো অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক বাক্য। তারপরটা বলছে সাবজেক্ট ওয়াজার পর নট বসবে এবং ভার্বের সাথে আইএনজি হবে প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা হলো নেগেটিভ সেন্টেন্স। পরটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী রয়েছে স্ট্রাকচারটা, বলছে এই যে আবার হেল্পিং ভার্বটা সর্বপ্রথম চলে আসছে, যখনই মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে হেল্পিং ভার্ব সর্বপ্রথম চলে আসবে, তারপর যা একই রকমভাবে কাজ করবে, ঠিক আছে। তো আমরা নটটা আগেও বসাতে পারি এবং নটটা সাবজেক্টের পরেও বসাতে পারি, কোনো ম্যাটার না, যেভাবে বসাবো সেটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয়ে যাবে।
বোঝা গেল। এরপর আমরা এক্সাম্পলটা দেখি। দেখো এক্সাম্পলটা যদি লক্ষ্য করো ভালো করে, দেখো প্রথম এক্সাম্পলটা বলা হয়েছে উই ওয়্যার প্লেয়িং ফুটবল, ঠিক আছে। উইটা কি? উইটা হলো সাবজেক্ট এই বাক্যের, ঠিক আছে। ওয়্যারটা কি? ওয়্যারটা হলো হেল্পিং ভার্ব গেল। প্লেইংটা কি? ভার্বের কত নম্বর ফর্ম? তাতেই বলো। প্লেইংটা কি হয়ে যাবে? প্লেইংটা হলো ভার্বের 1 নম্বর ফর্ম, ঠিক আছে। তার সাথে আইএনজি যুক্ত রয়েছে, প্লের সাথে আইএনজি। তার ফুটবলটা কি? ফুটবলটা হলো অবজেক্ট, ঠিক আছে। দেখো পুরো সেন্টেন্সটা আমি ভাগ করে দিয়েছি যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো, ঠিক আছে। বোঝা গেল? তো মানে উই ওয়্যার প্লেইং ফুটবল মানে আমরা ফুটবল মানে খেলছিলাম, ঠিক আছে। খেলছিলাম মানে কাজটা হয়ে গেছে, মানে মানে কাজটা মনে করো যে খেলছিলাম বলছে, মানে কাজটা অনেকটা আগে শুরু হয়েছে এবং কিছুটা সময় হয়তো চলছিল কাজটা, পাস্ট টেন্সে। ফুটবল খেলা তো এখন শুরু হলো এখন শেষ হয়ে গেল না, কিছুটা সময় ধরে চলে কাজটা, তাই তো? বোঝা গেল? এই হলো বিষয়। আশা করি বুঝতে পারলে। পরের এক্সাম্পলটা দেখো। পরেরটা কি বলছে? আই ওয়াজ রিডিং, তাই তো? আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম। তো এখানে ওয়াজটা কেন বসলো? এখন তোমরা এটাও প্রশ্ন হতে পারে এখানে ওয়্যার কেন বসলো না। তো সাবজেক্টটা দেখো, সাবজেক্ট অনুযায়ী আমাদের হেল্পিং ভার্ব বসে, ঠিক আছে। সাবজেক্ট কী হচ্ছে? আই, মানে আমি। এখানে কয়জন বোঝাচ্ছে? একজন বোঝাচ্ছে, মানে এটা কি হয়ে যাবে? আইয়ের পরে ওয়াজ ঢোকে, ওয়্যার কখনো হয় না, ঠিক আছে। যদি এখানে অনেকজন থাকতো তাহলে ওয়্যার হতো। নেক্সট সেন্টেন্সটা দেখো, বলছে দে ওয়্যার নট প্লেয়িং, ঠিক আছে। দে ওয়্যার নট প্লেয়িং, তারা খেলছিল না। এই যে দেটা রয়েছে এখানে, ঠিক আছে। দে মানে অনেকজন বোঝাচ্ছে, তাই অনেকজন বোঝাচ্ছে, তাই এখানে ওয়্যার ঢুকে যাবে। সবসময় মনে রাখবে একজন বোঝালে ওয়াজ হয়ে যাবে এবং একের অধিক যদি বোঝায়, একের অধিক বা 3 জন বোঝালো মনে করো, তাহলে এটা হয়ে যাবে ওয়্যার। বোঝা গেল? পরেরটা দেখো, পরেরটা কি বলছে? পরেরটা বলছে ওয়াজ আই প্লেয়িং, এই যে হেল্পিং ভার্বটা সর্বপ্রথমে চলে আসছে, তাহলে এটা হলো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এই হলো বিষয় এখানকার। আশা করি বিষয়টা বুঝতে পারলে। দেখো এরপর রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো ডেফিনেশনটা দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে দ্য ফর্মার অ্যাকশন বিটুইন টু কমপ্লিটেড অ্যাকশন অফ দ্য পাস্ট, ঠিক আছে। ডেফিনেশনটা আগে ভালো করে বোঝো। বলা হয়েছে যে অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে, ঠিক আছে, তার মধ্যে যেটি আগে ঘটে, ঠিক আছে। মনে করো দুটা কাজ, সেটা পাস্ট মানে অতীতে হয়েছে, তার মধ্যে যে কাজটা আগে হবে, ঠিক আছে, সেটা কি হয়ে যাবে? সেটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। এবং পরে যে কাজটা শেষ হবে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স। বুঝতে পারলাম? এবার স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার দেখো ওই সেম একই রকম, ঠিক আছে। পারফেক্ট টেন্স বলছে এখানে, তো এখানে হ্যাড বসেছে হেল্পিং ভার্বের জায়গায়, ঠিক আছে। সাবজেক্ট প্লাস হ্যাড, যে মনে রাখবে হ্যাজ, হ্যাভ আর হ্যাড এটা থাকলেই ভার্বের 3 নম্বর ফর্ম হয়, ঠিক আছে। মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্বের পিপি ফর্ম যেটাকে বলা হয়। বুঝতে পারলাম? ঠিক আছে, এটা হলো অ্যাফরমেটিভ। এরপর দেখো, যেহেতু আমরা অ্যাফরমেটিভ থেকে যদি আমরা নেগেটিভে চলে যাই তাহলে কী হবে? শুধু কিচ্ছু না, ঠিক আছে। এই যে হেল্পিং ভার্ব তারপর শুধু নট বসবে। বোঝা গেল? এটা গেল নেগেটিভ। এবং যদি ইন্টিগ্রেটিভ করে যায়, সেটাকে ইন্টিগ্রেটিভ করলে এই হেল্পিং ভার্বটা সবার প্রথমে এসে গিয়ে বসবে। তো দেখো সবার প্রথমে এসে বসছে, তারপর সাবজেক্ট রয়েছে, তার ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এই আমরা হ্যাডের পরেও মানে হ্যাড নট বসাতে পারি, বা হ্যাড মানে সাবজেক্টের পর নটটা গিয়ে বসাতে পারি। এটাই হলো মেন জায়গা, ঠিক আছে। এরপর দেখো এক্সাম্পলে আসি। এক্সাম্পলটা যদি দেখো, দেখো এখানে রয়েছে, বলছে দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচ দ্য স্টেশন, ঠিক আছে। মানে এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য করো। বলছে দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচ দ্য স্টেশন, মানে আমি পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে গেল বা ছেড়ে চলে গেল, তাই তো। তো এই এক্সাম্পলটা দেখো, মাঝখানে রয়েছে বিফোর, যেটাকে আমি লাল কালি দিয়ে একটু রেখেছি, এবং এইখানে রয়েছে বিফোর, এবং পরের সেন্টেন্স দেখো রয়েছে আফটার। তো এইখানে বিফোর এবং আফটারটা খুব বেশিভাবে ব্যবহার করা হয়ে থাকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। দেখবে বেশি করে যে পাস্ট পারফেক্টে এই বিফোর এবং আফটার, বেশিরভাগই সেন্টেন্স, অনেক সেন্টেন্স দেখবে যে মানে বিফোর এবং আফটার দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়, ঠিক আছে। তো মনে রাখবে এই বিফোর যখন কোনো সেন্টেন্স থাকবে, ঠিক আছে, বিফোরের আগে যে সেন্টেন্সটা হবে, এই সেন্টেন্সটা রয়েছে দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, এটাই হলো আমাদের পাস্ট টেন্স, ঠিক আছে। পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, সরি পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং পরে যেটা সেন্টেন্সটা থাকবে সেটা হলো কি? সেটা হলো সিম্পল পাস্ট। বুঝতে পারলাম? তো এই সেন্টেন্সটা কি হয়ে যাবে? এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আমি উপর দিয়ে লিখে দিচ্ছি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এবং পরে যেটা থাকবে সেটা হলো সিম্পল পাস্ট, ঠিক আছে। এটাই হলো মেন বোঝার জায়গা। এবং যদি আফটারে আসি, আফটারটা কী হবে? বলছে আই মিট হিম আফটার আই হ্যাড ফিনিশ মাই ওয়ার্ক, মানে আমি আমার কাজ শেষ করার পরে তার সাথে দেখা করি।
মনে রাখবে আফটারের সবসময় আফটারের পরে যে সেন্টেন্সটা থাকে সেটাই হলো আমাদের পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আফটারের পরে যে সেন্টেন্স থাকবে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স এবং আগে যে সেন্টেন্স থাকবে সেটা হলো সিম্পল পাস্ট। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? এইভাবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আমি যেভাবে বিষয়টা মানে অবজার্ভ করেছি এবং আমি যেভাবে বিষয়টা বুঝেছি তো সেই ফর্মুলাটা বলি। দেখো মনে রাখবে বিফোর যে রয়েছে না, বা দেখবে যে সেন্টেন্সটা কোথায় হ্যাড রয়েছে। দেখো প্রথমে হ্যাড রয়েছে, মানে বোঝা যাচ্ছে বিফোরের আগে যেখানে হ্যাড থাকবে সেটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং হ্যাডটা যদি পরে থাকে, আফটারে দেখো পরে আছে হ্যাড, তার মানে বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটা যেখানে হ্যাড থাকবে সেটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্য যে সেন্টেন্সটা থাকবে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স। এটুকু বিষয় মনে রাখবে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে দে হ্যাড ওপেন, তাই তো, তারা খুলেছিল। তারপর দে হ্যাড নট ওপেন, শুধু হ্যাডের পর নট বসেছে, এটা নেগেটিভ হয়ে গেল, তারা খোলেনি। তা বলছে হ্যাড দে ওপেন, প্রশ্নচিহ্ন আছে, প্রথমে হেল্পমেটটা আনা হয়েছে, তারা কি খুলেছিল? এই হলো বিষয়। আশা করি বুঝতে পারলে। দেখো এরপর কি রয়েছে, এরপর রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আমরা আগে দেখি। বলা হয়েছে অ্যান অ্যাকশন দ্যাট বিগেন বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট, মানে অতীতকালে কোনো কাজ মানে কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, বুঝতে পারলে? মানে কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল এমনও আমরা বুঝতে পারি। ঠিক আছে, এমনভাবে আমরা বলতে পারি যে কোনো কাজ অতীতকালে কিছুটা সময় ধরে চলছিল, এরভাবে আমরা বিষয়টা বলতে পারি। তো স্ট্রাকচার দেখো ওই সেম একই রকম স্ট্রাকচার রয়েছে। যেহেতু এটা কন্টিনিউয়াস বলছে মানে মানে হেল্পিং ভার্বের পরে বিন আসবে। বিন কখনই আসে? যখন হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটে থাকে। তো এখানে হ্যাড রয়েছে, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মনে রাখবে সাবজেক্টের পরে হ্যাড আসবে এবং তারপরে বিন আসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি আসবে। ঠিক আছে, তো সেম দেখো এটা অ্যাফার্মেটিভ, তারপরে হচ্ছে নেগেটিভ, মানে হ্যাডের পর নট বসবে, নেগেটিভ হয়ে গেল। তারপরে হেল্পিং ভার্ব যদি প্রথমে চলে আসে তাহলে ওটা হয়ে যাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসি এক্সাম্পলের ক্ষেত্রে। এক্সাম্পল দেখো, প্রথম এক্সাম্পলটা দেখো, লক্ষ্য করো, বলছে ইট হ্যাড বিন রেনিং ফর 7 days। ঠিক আছে, মানে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো এরকম একটা এক্সাম্পল আমরা আগেও করে এসেছি, আশা করি তোমাদের মনে আছে বিষয়টা। তো সেখানে দেখো এখানে কি ছিল, এখানে ছিল ইট হ্যাজ বিন। ঠিক আছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। বিষয়টা ভালো করে বোঝো, বলছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, মানে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। আর এখানে আমরা কি পড়লাম, আর এখানে আমরা যেটা দেখলাম সেটা দেখো, এখানে রয়েছে কি ইট হ্যাড বিন রেইনিং ফর 3 days, মানে ওখানে ছিল 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এখানে সেন্টেন্সটা বাংলা করলে হয় 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। ডিফারেন্সটা দেখলে? যখন যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে মনে রাখবে সেখানে হ্যাজ বিন না হলে হ্যাড বিন হবে। ঠিক আছে, এবার যদি আসে পাস্ট পারফেক্ট টেন্স সেখানে কি হবে, সেখানে মনে রাখবে শুধুমাত্র হ্যাড বিন হবে, শুধুমাত্র হ্যাড বিন। বোঝাতে পারলাম বিষয়টা? এর পরের এক্সাম্পলটা দেখো, পরটা বলছে মিস্টার রয় হ্যাড বিন টিচিং দেয়ার ফর 5 years। ঠিক আছে, ফর 5 years, মানে মিস্টার রয় 3 বছর ধরে সেখানে শিক্ষকতা করতেন। এছাড়াও আমি ফরের ব্যবহারটা তো বলে দিয়েছি, ফর এবং সিন্সের ব্যবহারটা মনে রাখবে। যখনই প্রেজেন্ট পারফেক্ট আসবে, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট আসবে এবং ফিউচার পারফেক্ট আসবে, তখনই বিষয়টা দেখবে, তখনই তোমরা ফর এবং সিন্সের ব্যবহারটা পাবে। যখনই পারফেক্ট কন্টিনিউয়াস আসবে, যখনই পারফেক্ট কন্টিনিউয়াস আসবে তখনই তোমরা ফর এবং সিন্সের ব্যবহারটা পাবে। ঠিক আছে, বুঝতে পারলে? পরেরটা বলছে আই হ্যাড বিন প্লেয়িং। ঠিক আছে, আই হ্যাড বিন প্লেয়িং, তারপর হচ্ছে আই হ্যাড নট বিন প্লেয়িং, এই যে হ্যাডের পর নট বসানো হয়েছে মানে নেগেটিভ চলে গেছে সেন্টেন্সটা, এবং হ্যাডটা যদি প্রথমে চলে আসে তাহলে এটা ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাড আই বিন প্লেয়িং, আমি কি খেলতাম? বিষয়টা বুঝতে পারলে তো? এই ছিল পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, যাকে সিম্পল ফিউচারও বলা হয়। তো দেখো কি বলেছে, বলা হয়েছে হোয়েন অ্যান অ্যাকশন উইল বি ডান অর উইল হ্যাপেন ইন ফিউচার। ঠিক আছে, মানে ভবিষ্যতে কোনো কাজ মানে ঘটবে যদি বোঝায়, মানে ঘটবে এরকম যদি বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয় বেসিক্যালি। ঠিক আছে, কি বললাম, ভবিষ্যতে কোনো কাজ মানে হবে বা ঘটবে এরকম যদি বোঝায় তাহলে কি হয়ে যাবে, তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে,
তো দেখো স্ট্রাকচার কি রয়েছে, দেখো ওই সেম রয়েছে একই রকম, তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যখন আমরা ফিউচার টেন্সে আসবো না তখন সেখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড এরকম কিচ্ছু বসবে না কিন্তু যখন আমরা ইজ করব, ফিউচার ইনডিফিনিট টেন্স হোক, ঠিক আছে, সেখানে কিছু থাকবে না। তখন কী থাকবে, ফিউচার মানেই শ্যাল উইল আসবে, শ্যাল উইল আসবে, তাই তো, ফিউচার মানে শ্যাল উইল আসবে, তার সাথে বি আসতে পারে যখন দেখবো আমরা। দেখো তো কী রয়েছে, প্রথমটা দেখো বলছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের এখানে বেস ফর্ম হবে, ঠিক আছে, তারপর অবজেক্ট, বুঝতে পারলে। তারপরে দেখো এটা গেল হ্যাবাচক বাক্য বা অ্যাফার্মেটিভ। এখন যদি নেগেটিভ আসি তাহলে কী হয়ে যাবে, এই শ্যাল উইলের পর শুধু নট বসবে, ওই একই রকম আগে যেটা শিখে আসলাম প্রেজেন্ট, পাস্ট, ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানেও সেম একই রকম, এখানে শুধু শ্যাল উইল আসবে এবং শ্যাল উইলের পর নট আসবে এবং ভার্বের শুধু বেস ফর্মটা হবে, এটুকু মনে রাখবে যে ভার্বের বেস ফর্মটা হবে, ঠিক আছে। তারপর দেখো কী বলে রয়েছে, তারপর এই একই রকম শ্যাল উইলটাকে সামনে বসিয়ে দিই আমরা, তাহলে ওটা হয়ে যাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এবং সাবজেক্টের পর নটটা বসাতে পারি বা শ্যাল উইলের সাথে নট বসে সবসময়, শ্যাল নট বা উইল নট এরকমভাবে হয়ে থাকে, বোঝাতে পারলাম। তো এরপর দেখো আমরা কিছু এক্সাম্পল লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো বিষয়টা। দেখো প্রথম এক্সাম্পলটা যদি দেখো, বলে কি বলেছে, আই শ্যাল গো টু স্কুল, এই যে গোটা হলো ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, বা ভার্বের 1 নম্বর ফর্মও বলতে পারি গোটা, ঠিক আছে, তবে ভার্বের 1 নম্বর ফর্ম ভার্বের বেস ফর্মের মধ্যে ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। দেখো বলছে আই গো টু স্কুল, ঠিক আছে, আই গো টু স্কুল মানে আমি বিদ্যালয়ে যাব, ঠিক আছে, আমি বিদ্যালয়ে যাব, যাইনি এখনও, ঠিক আছে, এখনও কিন্তু যাইনি মানে ভবিষ্যতে যাব, মানে মনে কর যে পরের দিন যাব, তাই তো, ভবিষ্যতে যাব, আমি বিদ্যালয়ে যাব, তাই বলছে আই শ্যাল গো টু স্কুল, ঠিক আছে, মানে ভবিষ্যতে কাজটা হবে এরকম বোঝাচ্ছে। তা বলছে ইউ উইল ডু, ঠিক আছে, ইউ উইল ডু মানে তুমি করবে, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ তুমি করবে বা পারবে এরকম বিষয়গুলো বোঝাবে, ঠিক আছে। তারপর রয়েছে ইউ উইল নট ডান, তো দেখো উইলের পর নট বসানো হয়েছে মানে নেগেটিভ সেন্সে চলে আসছে, মানে তুমি করবে না, তুমি কাজটা করবে না, অন্য কাউকে দিয়ে কাজটা করানো হবে, এরকম একটা মোটিভেট মানে সেন্স নিয়ে বিষয়টা বোঝানো হয়েছে। তা বলছে তারপর উইলটাকে সামনে বসিয়ে দিলে হয়ে যাবে ইন্টিগ্রেটিভ, তাই তো। তো রয়েছে উইল ইউ ডু, তোমাকে করতে হবে, তো এরকম এরকম সেন্সগুলো আমাদের দেবে। তো এটাই হলো ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার। আশা করি বিষয়টা বুঝতে পারলে। পরে দেখো কি রয়েছে, পরে রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, বলছে হোয়ার অ্যান অ্যাকশন ইজ থট টু বি গোয়িং অন দ্য ফিউচার, ঠিক আছে, মানে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো দেখো স্ট্রাকচার কী রয়েছে, ওই একই রকম রয়েছে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, এবার যখন কন্টিনিউয়াস আসবে তখন শ্যাল উইলের পর একটা বি বসাতে হবে এবং আইএনজি আসবে, ঠিক আছে, কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারলে। তারপরে দেখো যখন নেগেটিভ আসবে ওই একই রকম শ্যাল নট বা উইল নট বলতে পারি আমরা, শ্যাল উইল নট রয়েছে, তারপরে বি আসবে, তারপর যা রয়েছে তাই। তারপরে যদি আবার ইন্টিগ্রেটিভ করি ওই প্রথমে হেল্পিং ভার্বটা বসিয়ে দিলাম, শ্যাল উইলটাকে আগে চলে আসলো, তারপর যা রয়েছে তাই, সব একই রকম সেম স্ট্রাকচার ফলো করবে, বুঝতে পারলাম। এরপর এক্সাম্পলে আসি, দেখো এক্সাম্পল লক্ষ্য করো, বলছে আই শ্যাল বি রিডিং দ্য বুক হোয়েন ফাদার কামস, ঠিক আছে, যখন বাবা আসবেন তখন আমি বইটি পড়তে থাকবো, মানে কাজটা চলবে কিছুটা সময় চলবে, বাবা আসবে আমাকে বই পড়তে দেখবে, তারপরে মনে করো কাজটা চলছে কিছুটা সময়, মানে আমি বইটা পড়তে থাকবো, অনেকক্ষণ পর মনে করো যে বইটা রাখবো, ঠিক আছে, তাই মানে কাজটা চলবে, ভবিষ্যতে কাজটা চলবে, বাবা এখনও আসেনি, বাবা আসবে, তারপরে দেখবে, তারপরে মনে করো বইটা রাখলাম, এরকম একটা সেন্স নিয়ে বিষয়টা বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে। তাই বলছে যখন বাবা আসবেন তখন আমি বইটি পড়তে থাকবো, বুঝতে পারলে বিষয়টা। তারপর রয়েছে দে উইল বি ডুইং, ঠিক আছে, এটা রয়েছে অ্যাফার্মেটিভ মানে হ্যাবাচক একটা সেন্স দিচ্ছে আমাদের। তারপর হচ্ছে উইলের পর নট ঢুকেছে, উইলের পর নট বসানো হয়েছে মানে এটা নেগেটিভ সেন্স দিচ্ছে। তারপর হচ্ছে উইলটা প্রথমে চলে আসছে মানে এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পারলে। ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে, দেখো কি বলা হয়েছে, বলছে টু ইন্ডিকেট দ্য কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন বাই এ সার্টেন টাইম ইন দ্য ফিউচার, মানে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে আমাদের এই ফিউচার পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। মনে রাখবে এখানেও আমরা দুটো কাজ বলতে পারি, যে দুটি কাজের মধ্যে যেটা আগে হবে সেটা হলো ফিউচার টেন্স হয়, ঠিক আছে, এবং অবশ্যই মনে রাখবে যেটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে।
বুঝতে পারলে? তো দেখো স্ট্রাকচার দেখো, তো কি বলছে, বলা হয়েছে এখানে দেখো যেহেতু পারফেক্ট রয়েছে মানে হ্যাভ আসবে, এবং হ্যাভ মানে ভার্বের 3 নাম্বার ফর্ম আসবে, তাই তো? দেখো সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? এটা গেল অ্যাফার্মেটিভ। নেগেটিভটা দেখে নাও, বলছে সাবজেক্ট শ্যাল উইল প্লাস নট, তারপরে হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। এবার যদি ইন্টারোগেটিভ হয়ে যায় সেম একই রকম, শ্যাল উইলটা সামনে চলে আসবে, তারপর সাবজেক্ট হবে, হ্যাভটা এখানে আমরা বসাতে পারি, ঠিক আছে? তার ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। আবার দেখো যদি এভাবে লিখতে পারি যে শ্যাল উইলটা আগে বসলো, তারপর সাবজেক্ট, তার নটটা সাবজেক্টের পর নট বসতে পারে, এভাবে করতে পারি, তারপরে হ্যাভ আসবে, তার ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। আশা করি বুঝতে পারলে। এখন আমরা এক্সাম্পল লক্ষ্য করি। তো এক্সাম্পলটা দেখো, বলছে প্রথম এক্সাম্পলটা দেখো, বলা হয়েছে আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই এ সার্টেন টাইম, ঠিক আছে? মানে ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো, ঠিক আছে? এইরকমভাবে বিষয়টা বোঝাবে, ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো। বুঝতে পারলে বিষয়টা? তারপরে দেখো এখানে দেখো রিটার্নটা কিন্তু ভার্বের মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম রয়েছে, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। বুঝতে পারলে তো? তারপরে হ্যাভ রয়েছে সামনে, তারপরে এটা রয়েছে হেল্পিং ভার্ব, তারপর সামনে সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? তারপর সেন্টেন্সটা দেখো, তারপরটা হচ্ছে শ্যাল আই হ্যাভ ডান, মানে আমার করতে হবে এরকম বোঝাচ্ছে। আই শ্যাল হ্যাভ নট ডান, ঠিক আছে? মানে আমি বা আমার করা হবে না। তারপর বলছে আই হ্যাভ নট ডান, আমি কি করব। দেখো এখানে আমি একই রকমভাবে 3টা সেন্টেন্স রেখেছি যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো, আবার ভালো করে বুঝতে পারো। যে প্রথমটা দেখো আই শ্যাল হ্যাভ ডান, ঠিক আছে? আমি বা আমার করতে হবে এরকম বোঝাচ্ছে। তারপরে দেখো যেহেতু আমরা নেগেটিভ যদি করতে চাই কিচ্ছু না, হেল্পিং ভার্ব পরে যে মানে পরে শুধু নট বসাবো, এই যে হ্যাভের পর নট বসিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাভের পর নট বসিয়ে দিয়েছি মানে ওটা নেগেটিভ হয়ে গেল, তাই তো? আমি বা আমার করা হবে না। তারপরে যদি সেটাকে যদি ইন্টিগ্রেটিভ করতে চাই, এই শ্যালটাকে আগে আগে নিয়ে আসবো, তো শ্যালটা প্রথমে চলে আসছে, তাহলে শ্যাল, তারপরে হচ্ছে আই হ্যাভ ডান, মানে আমি কি করব, এরকম একটা সেন্স দিবে। আশা করি বুঝতে পারলে বিষয়টা। এরপর দেখো সবার শেষে রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এটাও এই টেন্সটাও একই রকম, যেরকম আমরা আগে জেনে এসেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক একই রকমভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও হয়ে থাকে। তো দেখো এখানে কি বলা হয়েছে, হোয়েন দ্য ডুয়ার উইল হ্যাভ বিন ডুইং, ডুয়ার মানে যে কাজটা করে, ঠিক আছে? দ্য ওয়ার্ক বি এ সার্টেন টাইম ইন দ্য ফিউচার, ঠিক আছে? মানে ভবিষ্যতে কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মনে করো কাজটা চলতে থাকবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? এটা কাজটা চলতে থাকবে, সেটাই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বা বলতে পারি যে ভবিষ্যতে দুটো কাজ, মনে করো দুটো কাজ, সেই দুটো কাজের মধ্যে মানে যেটা আগে চলতে থাকবে, যে কাজটা আগে চলতে থাকবে সেটাই হলো ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেটা পরে হবে সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। বোঝাতে পারলাম? এই হলো মূল বিষয় এখানকার। এবার যদি স্ট্রাকচারের কথা বলি, গঠন প্রণালীটা দেখো, ওই একই রকম গঠন আমাদের রয়েছে। তো দেখো কি রয়েছে, প্রথমে সাবজেক্ট থাকবে, ঠিক আছে? তারপর শ্যাল উইল হবে, তারপরে হ্যাভ হবে, হ্যাভের পরে বিন আসবে এখন, ঠিক আছে? হ্যাভের পরে বিন আসবে এবং ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে? এটা ছিল অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। এবং যদি নেগেটিভের কথা বলি, ওই একই রকম শ্যাল উইলের পরে শুধু নট বসবে, ঠিক আছে? বাদবাকি দেখো একই রকম স্ট্রাকচার রয়েছে। এবং যদি সেটাকে আমরা যদি ইন্টিগ্রেটিভ করতে চাই তাহলে ওই শ্যাল উইলটাকে আগে বসাবো এবং নটটা শ্যাল উইল বা শ্যাল নট এভাবে বসাতে পারি, নটটা সাবজেক্টের পরেও বসাতে পারি, ঠিক আছে? এই ছিল মূল বিষয়। এবার যদি এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা লক্ষ্য করো, বলা হয়েছে প্রথম এক্সাম্পলটা দেখো, বলছে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, ঠিক আছে? বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকবো, মানে কাজটা চলবে, ঠিক আছে? তো দেখো এখানে বিফোর রয়েছে এবং বিফোরের আগে রয়েছে সেটা কোনটা, এটাই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এখানে হ্যাভ রয়েছে। বোঝাতে পারলাম? নেক্সট এক্সাম্পলটা দেখো, বলছে ইউ উইল হ্যাভ বিন ডুইং, ঠিক আছে? আমি বা আপনি বা আপনার করা হয়েছে বা হবে, এরকম বিষয়টা বলছে আর কি। তার বলছে ইউ উইল নট হ্যাভ বিন ডুইং, ঠিক আছে? মানে আপনি বা আপনার করা হবে না। তারও বলছে যে উইলটা দেখো প্রথমে আনা হয়েছে, উইল ইউ হ্যাভ বিন ডুইং, প্রশ্নচিহ্ন রয়েছে, তুমি কি করবে, এইরকম বিষয়টা বোঝাচ্ছে, ঠিক আছে? এই ছিল 12 প্রকারের আমাদের টেন্স, ঠিক আছে? আশা করি তোমরা এর মাধ্যমে অনেকটা ধারণা পেয়েছো এবং টেন্স কি সেটা বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো দেখো, এরপর আমি একটা চার্টের মাধ্যমে বা
প্রত্যেকটা বিষয় একটাই স্ক্রিনের মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করছি এবং সেখানে খুব ক্লিয়ারলি বিষয়টাকে একদম সহজ সরলভাবে বিষয়টা আমি বোঝাচ্ছি, ঠিক আছে? ভালো করে বুঝবে বিষয়টা। তো দেখো এখানে আমি একটি চার্টের মাধ্যমে তোমাদের এই 12 প্রকার টেন্স সম্পর্কে ক্লিয়ারলি একদম একটা কনসেপ্ট দেবো, ঠিক আছে? পুরোপুরি সহজ সরলভাবে বিষয়টা আমি বোঝাবো, ঠিক আছে? আমি এই যে এত বড় ডিটেলস আলোচনা করলাম, তোমার সেখান থেকে যদি তোমাদের কথা বুঝতে অসুবিধা হয়, আশা করবো এইটুকু জায়গা দেখার পর তোমরা বিষয়টা সম্পর্কে, এই টেন্স সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো ওপরে লেখা রয়েছে ফর্মস অফ টেন্স, ঠিক আছে? তো আমরা জানলাম যে টেন্স প্রধানত 12 রকমের হয়ে থাকে। তো কী সেগুলো ছিল আমি আর একটু বলে দিই। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্টের কথা বলি একই রকম, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ফিউচারের ক্ষেত্রেও একই রকম, ঠিক কী রয়েছে সেগুলো? ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তো এই ছিল মূলত 12 রকমের টেন্স। তো এখন দেখো বিষয়টা দেখো, এখানে শুধু আমি এক্সাম্পলগুলো রেখেছি, ঠিক আছে? তো নিয়মটাও তোমরা দেখে নিলে। তো দেখো যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, যেটাকে সিম্পল প্রেজেন্টও বলা হয়, তো এক্সাম্পলটা দেখো কী বলা হচ্ছে? আই ডু, ঠিক আছে? মানে সবসময় মনে রাখবে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন কি হবে, যে আমি বলছিলাম যে কাজটা মানে বর্তমানে হয় বা হয়ে থাকে এরকম যদি বোঝায় সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই তো? বলছে আই ডু, আইটা হলো সাবজেক্ট এবং আয়ের পরে দেখো ডুটা হলো মূল ভার্ব, তাই তো? ভার্বের 1 নম্বর ফর্ম, ঠিক আছে? বুঝলে? মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় যখন হবে তখন ভার্বের সাথে মূল ভার্বটা আসবে, সাবজেক্টের সাথে মূল ভার্ব হবে, বুঝতে পারলে তো? আবার যদি কি থাকে বলছিলাম, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে যখন দেখবে যে সাবজেক্টটা মানে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এই মূলত হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল একটা জায়গা, এটাই মূল বোঝার জায়গা, ঠিক আছে? এবার যদি আসি পাস্ট ইনডিফিনিট টেন্স ক্ষেত্রে, ঠিক আছে? আমরা পরপর নিচের দিকে আসবো। দেখো যদি আসি এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, ওই একই রকম দেখো এখানে রয়েছে কি, ওখানে আমরা পড়লাম আয়ের পরে ডু, এখানে রয়েছে আই ডিড, ঠিক আছে? মানে আমি করতেছিলাম। আগেরটা যদি বলি আই ডু মানে আমি করি। এবার পাস্টে যদি আসি, পাস্ট ইনডিফিনিট টেন্স যেটাকে সিম্পল পাস্টও বলা হয়, সেটা কী হয়ে যাবে? আমি করতেছিলাম, তাই তো? আই ডিড, ঠিক আছে? এটাই হলো আই ডিড, বুঝতে পারলে তো? আই ডিড মানে আই ডিড, তাই তো? মানে সাবজেক্ট তারপরে মূল ভাব চলে আসবে, যেটা পাস্ট টেন্সে হবে, ঠিক আছে? পাস্ট ফর্ম হবে, ভার্বটার পাস্ট ফর্ম হবে, বুঝতে পারলে তো? এবার যদি ফিউচারের কথা বলি, ফিউচার ইনডিফিনিট টেন্স ঠিক একই রকম। দেখো ফিউচারে শুধু শ্যাল আসবে, ঠিক আছে? মাঝখানে শ্যাল আসবে। দেখো বলছে আই শ্যাল ডু, ঠিক আছে? মানে সাবজেক্টের পর শ্যাল এবং উইল এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে এবং তারপরে আমার হলো ভার্বের বেস ফর্মটা বসবে, বুঝতে পারলে তো? এই ছিল। দেখো আমি কিন্তু একবারে 3টা বিষয় ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? বুঝতে পারলে তো? এবার আসি কন্টিনিউয়াসে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, দেখো এখানে লেখা রয়েছে আই অ্যাম ডুইং। মনে রাখবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তখন হেল্পিং ভার্ব যেটা থাকবে সেটা শুধু অ্যাম, ইজ, আর, এই 3টার মধ্যে কিছু একটা বসবে এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। তো দেখো বলছে আই অ্যাম ডুইং মানে আমি করতেছি, তাই তো? আই অ্যাম ডুইং মানে যে কাজটা বর্তমানে চলছে। দেখো সাবজেক্ট যদি স্ট্রাকচার বা গঠন প্রণালী বলি তাহলে কী হবে? সাবজেক্ট আসবে, তারপরে অ্যাম ইজ আরের মধ্যে কিছু একটা বসবে, তারপরে ভার্ব বসবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। তো রয়েছে আই অ্যাম ডুইং, আমি করতেছি, আমি কোনো একটা কাজ করছি, তাই তো? এরকম বোঝাচ্ছে। এবার যদি পাস্ট কন্টিনিউয়াস আসি, পাস্ট কন্টিনিউয়াসে দেখো বলছে কি আই ওয়াজ ডুইং। যখন পাস্ট কন্টিনিউয়াস আসবে, পাস্ট মানেই ওয়াজ ওয়ার কিছু একটা বসবে, তো হেল্পিং ভার্ব হিসেবে এখানে ওয়াজ বসেছে। দেখো বলছে আই ওয়াজ ডুইং, বাদ বাকি একই রকম, ঠিক আছে? শুধু এখানে আগেরটাতে পড়লাম অ্যাম, এখানে দেখো ওয়াজ, ঠিক আছে? আই ওয়াজ ডুইং মানে আমি করছিলাম, বোঝাতে পারলাম তো? এরপরে যদি ফিউচারে আসি, ফিউচার দেখো ঠিক একই রকম, এখানে ওয়াসের বদলে শ্যাল বি বসে, শুধু শ্যাল বি। বলছে আই শ্যাল বি ডুইং, আমি মানে আমার বা আমি করতে হবে, ঠিক আছে? এরকম বিষয়টা বোঝাচ্ছে। এই হলো ডিফারেন্স। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের এই হলো মূল ডিফারেন্স। আশা করি বুঝতে পারলে। এরপর আসি পারফেক্টে, তাই তো? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একই রকম জিনিসটা দেখো, বোঝো ভালো করে। বলছে যদি প্রেজেন্ট পারফেক্টে আসি, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো বলছে আই হ্যাভ ডান। মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট বললে সেখানে হ্যাজ বা হ্যাভ এই দুটোর মধ্যে কিছু একটা হবে, বুঝতে পারলে তো? এবং ভার্বের কী হবে? ভার্বের মূল যে মানে ভার্বের 3 নম্বর ফর্ম যেটা কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেটা গিয়ে বসে, ঠিক আছে? তো কি বলছে এখানে? আই হ্যাভ ডান, ঠিক আছে?
দেখো হ্যাভ হ্যাজ কিছু একটা বসবে, এখানে হ্যাভ বসছে, আই হ্যাভ ডান। তারপর যদি আসি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টে কী হচ্ছে, আই হ্যাড ডান, তাই তো আগেরটা পড়লাম আই হ্যাভ ডান, এটা দেখো আই হ্যাড ডান। যদি পাস্ট পারফেক্ট বলে তাহলে হ্যাড হবে। এবার যদি ফিউচার পারফেক্ট টেন্স বলে, ফিউচার পারফেক্ট টেন্স বললে প্রথমে শ্যাল বসবে, তারপরে হ্যাভ বিন বসবে, ঠিক আছে, আই শ্যাল হ্যাভ বিন, ঠিক আছে, এইরকমভাবে বিষয়টা। ও সরি, এখানে বিন হবে না, এটা বিন হবে না, এখানে ডান হবে, ঠিক আছে, আই শ্যাল হ্যাভ ডান, ঠিক আছে, এটা হবে আই শ্যাল হ্যাভ ডান, ঠিক আছে, বুঝতে পারলে তো, মানে আমি করতে হবে, আমার কাজটা করতে হবে, এটা মূলত এখানে বোঝাচ্ছে। যদি আবার প্রথম থেকে বলি বিষয়টা তাহলে আর একটু বুঝতে পারবে। এখানে একটু রাইটিং, এখানে একটু ভুল হয়েছে, এটা বিন হবে না, ডান হবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। দেখ আবার প্রথম থেকে বলছি বিষয়টা আমি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্ষেত্রে আই হ্যাভ ডান, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আই হ্যাড ডান, এবং ফিউচারের ক্ষেত্রে আই শ্যাল হ্যাভ ডান, ঠিক আছে, শুধু যখনই ফিউচার বলবে তখনই শুধু শ্যাল বসবে, বুঝতে পারলে তো। এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি বলি, এবার কি হবে, একই রকম থাকবে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একই রকম ছিল। এবার শুধু ওই যে হ্যাভের পর শুধু বিন ঢুকবে, ঠিক আছে, এবং আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো দেখো বলছে আই হ্যাভ বিন ডুইং, ঠিক আছে, মানে আমি করছি কোনো একটা কাজ আমি করছি, আই হ্যাভ বিন ডুইং। তো দেখো আই রয়েছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বসছে, তারপর হ্যাভের পরে বিন আসছে, বুঝতে পারলে তো, তারপর ডুইং রয়েছে, বোঝা গেল। পরেরটা দেখো বলছে আই হ্যাড বিন ডুইং, তো যখনই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবে তখন হ্যাভের বদলে এখানে হ্যাড হবে, ঠিক আছে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতো তখন এখানে কি হতো, তো বুঝতে পারলে তো আমি কি বলতে চাচ্ছিলাম বিষয়টা। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো মানে তাহলে কি হয়, আই হ্যাভ বিন ডুইং হবে, ঠিক আছে, আই হ্যাভ বিন ডুইং, বোঝা গেল বিষয়টা, আই হ্যাভ বিন ডুইং, ঠিক আছে, আই হ্যাভ বিন ডুইং বা আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাজ বিন ডুইং, এই দুটোর মধ্যে কিছু একটা বসবে, ঠিক আছে, এখানে আই হ্যাভ বিন ডুইং বসানো হয়েছে। তারপর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেখানে শুধু হ্যাড হবে, আই হ্যাড বিন ডুইং, দেখো হ্যাড বসছে এখানে। ফিউচার হলে কিচ্ছু না, শুধু শ্যাল আসবে, মাঝখানে শ্যাল আসবে এবং তারপরে হ্যাভ, তারপর বিন, তারপর ডুইং রয়েছে, বোঝা গেল। এই ছিল আমাদের এই টেন্সের মূল বিষয়টা। আশা করি তোমরা টেন্স সম্পর্কে একদম পুরোপুরি একটা ধারণা তৈরি হয়ে গেছে, তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, টেন্স কি, টেন্স কয় প্রকার এবং কিভাবে আমরা টেন্স মানে জিনিসটা বুঝতে পারবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলে কোনো নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে তোমরা এইরকম ইনফরমেটিভ ভিডিও সবন দেখতে পারো। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।